1997 সাল ভরাক্রান্ত সকাল, সূর্যের কড়া ঝিলিক, ব্যস্ত শহর, কাকের আনাগোনা। সকাল সকাল উঠেই জয়ের রান্নাঘরে আসতে হয়। বাড়িতে কাজের মহিলা থাকলেও তাদের হাতের রান্না জাহাঙ্গীর খেতে পারেন না। জাহাঙ্গীর চৌধুরী সে বরাবরই রাগী একজন মানুষ, খুব সহজে সবার সাথে মিশে না। হাজারো রাগ ক্রোধ একজনের কাছে হার মানে, সে হচ্ছে তার একমাত্র ছেলে। সকাল 8টা নাগাদ জয়া রান্নাঘর থেকে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল উঠে কি পেপার নিয়ে তোমায় বসতে হয়? বয়স হয়েছে, বাহিরে একটু সকালে হাঁটতে বেরোতে পারো। বসে বসে থাকলে দেখবে ডায়াবেটিক্সটা বেড়ে যাবে। জাহাঙ্গীর শান্ত স্বরে বলল, জয়া থামো তো, গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়ছিলাম। তুমি কি খবর পড়ো? জানো চারদিকে কি হচ্ছে? দেশের খবর রাখতে হয়, ভালো মন্দ জানতে হয়। জয়া বলল, কি এমন হচ্ছে শুনি? জাহাঙ্গীর আহত কণ্ঠে বলল, 27 বছরের যুব ছেলেরা নিখোঁজ হচ্ছে। নিখোঁজ হওয়ার কিছুদিন পরে ওদের লাশ নদীতে, খালে, বিলে, খেতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা সাধারণ নয়। জয়া নাস্তা তৈরি করা ছেড়ে দৌড়ে জাহাঙ্গীরের কাছে আসে। জয়া আতঙ্কের স্বরে বলল, কি বলো এসব, দেখাও দেখি। জাহাঙ্গীর পেপারটা জয়াকে দিয়ে বলল, এই দেখো। জয়ের চোখগুলো ছানা বড়া হয়ে যায়, ভ্রু কুঁচকে দেয়। পেপারটা ভালোভাবে পরখ করে বলল, সত্যিই তো, আমার তো ভীষণ ভয় লাগছে। আমাদের খোকা, বলেই মুখে হাত দেয়। চোখে মুখে জয়ার আতঙ্কের ছাপ ফুটে ওঠে। জাহাঙ্গীর বিষয়টাকে উপেক্ষা করে বলল, আহা, তুমি আমাদের খোকাকে কেন টানছো? ও হচ্ছে বীর সাহসী ছেলে, একজন এসআই। ওকে কে কি করবে? বরং ওর থেকে সবাই দূরে থাকে। জয়া বলল, তুমি কি খবরটা সম্পূর্ণ পড়েছ? এই দেখো, 27 বছরের ছেলেরা নিখোঁজ হওয়ার পর ওদের শুধু খুন করা হয় না, ওদের শরীর থেকে হাড় বের করে নেওয়া হয়। এটা কোনো হাড় পাচারকারী নয় তো? জাহাঙ্গীর বিষয়টাকে এড়িয়ে গিয়ে বলল, সে যাই হোক, খেতে দাও। এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। জাহাঙ্গীর টেবিলে খেতে বসে। তৎক্ষণাৎ বাড়িতে উপস্থিত হয় সূর্য, অপূর্বর খুঁজে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আন্টি কেমন আছেন? সূর্য সোফায় বসলো। জয়া মৃদু হেসে বলল, সূর্য যে, হঠাৎ তুমি? এসো এসো। না, আজ আমার সময় নেই। এসেছিলাম অপূর্বের সাথে দেখা করতে, সূর্য বলল। কিন্তু অপূর্ব তো বাড়িতে নেই। জয়া তাকালেন সূর্যের দিকে। তাহলে কোথায়? অপূর্ব 15 দিনের জন্য পুলিশ টোরে গেছে। সেটা কোথায়? বিক্রমপুরের রোষ রাজ্যে। সূর্যের দৃষ্টি মেঝেতে স্থাপন করলো, কিছু ভাবলো, তারপর বলল, তাহলে আজ আসি। ও ফিরলে আমার কথা বলবেন। সূর্য তড়িঘড়ি করে চলে যায়। জয়া ও জাহাঙ্গীর তাদের প্রপার্টি নিয়ে আলাপ আলোচনা করেন। তৎক্ষণাৎ উপস্থিত হয় তাদের পারিবারিক উকিল। জাহাঙ্গীর উকিলকে দেখে খাবার রেখে উঠে আসে। কিছু কাগজপত্র নিয়ে দ্রুত পায়ে উকিল ও জাহাঙ্গীর স্থান ত্যাগ করে। বিক্রমপুরের রুশ রাজ্যে ডিসি সাহেব সারাদিন তাদের টিমের সবাইকে বিভিন্ন জায়গা দর্শন করে দেখিয়েছে। ডিসি সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানের প্রতিটা জায়গা অজানা অচেনা। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, তোমাদের এখানে কেন এনেছি, এখানে কি হয়েছে, কেন হয়েছিল, কাদের বসবাস ছিল, তা আমরা কেউই সঠিকভাবে জানি না। তবে অপারেশনের জন্য কখনো এই রুশ রাজ্যের জায়গাটার দরকার হলে যেন কারো কোনো বিভ্রান্ত না থাকে, তাই এইখানে তোমাদের ক্যাম্পিং করানো। এভাবে ডিসি সাহেব রুশ রাজ্যের আনাচে কানিচে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেও সবাইকে। বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। টিমের সবাই ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ক্যাম্পে সবাই ক্লান্ত, সবাই যে যার রুমে চলে আসলো। টিমে টোটাল ছিল 16 জন। একটা রুমে 8 জন করে সবাই বিশ্রামে বিলীন হয়ে আছে। সারাদিন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। সবার মাঝ থেকে হঠাৎ অপূর্বর ইচ্ছে হয় তারা সবাই দিগন্তের নদীর তীরে যাবে। এই জায়গাটাতে নাকি কেউ আসে না, কিন্তু তার ইচ্ছে সবটা ঘুরে ঘুরে দেখবে, তাও আবার রাতে। অপূর্ব সবসময় সাহসী ছেলে, কারোর কথা শোনার মতো নয় সে। একজন সৎ সাহসী পুলিশ অফিসার। অপূর্ব বলল, আমরা সবাই কিছুক্ষণ পর দিগন্ত নদীর তীরে যাচ্ছি। রাতে একবার জায়গাটা পরিদর্শন করব। সাদিক কাপা কণ্ঠে বলল, তোরা যা, আমি না। কি ভয়ঙ্কর জায়গাটা। সাদিকের কথা শুনে অপূর্ব সহ রাইহান, হিমেল, মৃদুল, পলাশ খিলখিল করে হেসে ওঠে। অপূর্ব মৃদু হেসে বলল, একজন পুলিশ হয়ে ভয় পাচ্ছিস? আমি কারো কোনো কথা শুনবো না। আমরা ঠিক 6:30-এ বের হব। সবাই অপূর্বর কথা শুনতে বাধ্য, কারণ
তাদের প্রাণপ্রিয় বন্ধু। 6:30 অপূর্বের পরিকল্পনা মতো সবাই বেরিয়ে পড়ল। চাঁদনি রাত জ্যোৎস্নার আলোতে চারদিক দিনের মতো আলোকিত হয়ে আছে। চারদিক নিস্তব্ধ শুনশান, ঝিঝি পোকার ডাক, বাদরের আলাপ আলোচনায় ভয়ানক রূপ ধারণ করেছে। নদীতে কিছু কিছু মাঝি জাল ফেলছে। সবাই হাঁটতে হাঁটতে অনেক দূর অবধি চলে যায়। সেখানে অবস্থিত অনেক বড় জঙ্গল। চারপাশে ঝোপঝাড় দেখে মনে হয় অ্যামাজন জঙ্গল। সাদিক ভয়ার্ত গলায় বলল, হে অপূর্ব, চল ফিরে যাই, আমার কেমন ভয় ভয় করছে। অপূর্ব তৎক্ষণাৎ হুশ শব্দ করে চোখ নির্দেশন আঙ্গুল দেখিয়ে সবাইকে চুপ করতে বলল। কি হয়েছে জিজ্ঞেস করলো রাইহান। অবাক সে, চোখ দুটো ছলছলানি দিয়ে উঠল। কেউ আছে এখানে আমরা ছাড়া, বলল অপূর্ব। সাদিক বলল, এই ভয় দেখাস না, এখানে কেউ ভুলেও আসে না। অপূর্ব ফিসফিস করে বলল, আমি বলছি তো ওই দিকটায় কেউ আছে, পায়ের চপর চপর আওয়াজ আসছে। সাদিক পুনরায় থমকে গিয়ে বলল, চল ফিরে যাই, তোরা এখানেই থাক, আমি দেখছি। অপূর্ব সামনে এগিয়ে গেল। সাদিক, পলাশ, রায়হান সহ সবাই অপূর্বকে বারণ করলেও শুনল না। সাদিক বেশ বিরক্ত নিয়ে বলল, এই ছেলেটা আজ মরবে। অপূর্ব জঙ্গলের ভিতর চলে যায়। চারদিক নিশ্চুপ, গা ঝিমঝিম। হঠাৎ কানে ভেসে এলো নূপুরের আওয়াজ। অপূর্ব থমকে দাঁড়ায়। পুরো শরীর থেকে অঝরে ঘাম ঝরতে লাগলো। ভয়ার্ত গলায় প্রশ্ন করলো, কে ওখানে, কে ওখানে? কারো কোনো সারা শব্দ নেই। অপূর্বের ডান হাতে পিস্তল, বাম হাতে টর্চ। অপূর্ব কাপা কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, আমি জানি এখানে কেউ আছে, বেরিয়ে এসো। হঠাৎ অপূর্বের পেছন দিক থেকে কেউ দৌড়ে সামনের দিকে চলে যায়। অপূর্ব কিছুটা ভয় পেয়ে যায়। সে অনুসরণ করে দৌড়াতে থাকে পেছন পেছন সামনে থাকা ছায়ামূর্তির। পরক্ষণেই সে বেখেয়ালির জন্য হোঁচট খেয়ে পড়ে যেতে হাতে থাকা টর্চটা পড়ে যায়। তবুও থেমে না থেকে উঠে দাঁড়িয়ে অচেনা লোকটাকে পরীক্ষা করতে থাকে। জ্যোৎস্নার আলোতে চারদিক আলোকিত হওয়ায় সামনের পরিচ্ছদটা পরিষ্কার দেখা যাচ্ছে। অপূর্ব ঠিকভাবে খেয়াল করে দেখতে পায় সামনের অচেনা লোকটি কোনো ছেলে নয়, একটি মেয়ে। অপূর্ব অবাক হয়ে যায়, এই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? বুকের ভিতর ধুকভুকানিটা বেড়ে যায় তার। অপূর্ব ভয় না পেয়ে মেয়েটার পেছন ছুটতেই ধমকের সুরে বলল, দাঁড়াও বলছে, নয় গুলি করে দেব। মেয়েটা থমকে দাঁড়ায়। মেয়েটা হাঁপাচ্ছে। কম করে 5-6 হাত দূরে মেয়েটা। চুলগুলো বেনুনি করা, পায়ে জুতো নেই, মুখ সম্পূর্ণ ঢাকা। অপূর্ব পেছন থেকেই প্রশ্ন করে, কে তুমি? এই জঙ্গলেই বা কী করছো? মেয়েটি কিছু না বলেই সামনে হাঁটতে শুরু করলো। অপূর্ব মেজাজ দেখিয়ে বলল, এই দাঁড়াও, কে তুমি? বলো। নয় বলতেই মেয়েটি এক অদ্ভুত কণ্ঠে উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি এলিজা। এলিজা? এখানে কি? এখানে এত রাতে কি? চুরি না অন্য কিছু? বেশ বিচলিত হলো অপূর্ব। মেয়েটির উত্তরের আশায় থাকতেই পেছন থেকে রায়হান, মৃদুল, সাদিক অপূর্ব অপূর্ব ডাকা শুরু করলেই অপূর্ব পিছন তাকাতেই মেয়েটি গায়েব। সামনে তাকাতেই দেখে মেয়েটি নেই। এত কম সময়ে কোথায় গেল? সাদিক অপূর্বর ঘনিষ্ঠ হয়ে বলল, তুই ঠিক আছিস? অপূর্ব স্বাভাবিক হয়ে বলল, ঠিক আছি। তোদের বলেছিলাম না কেউ আছে, সেটা সত্যি। আর কোনো ছেলে নয়, বরং একটা মেয়ে। তবে অদ্ভুত ছিল মেয়েটা, হয়তো লুকোচুরি খেলছে। সাদিক খেয়ালিপূর্ণ ছাপে বলল, ধুর, এই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? তুই যেই সুন্দর, হয়তো বা জিন দেখা দিয়েছে। বলেই সবাই অট্টহাসি দিয়ে উঠল। চুপ কর, ও কোনো জিন নয়। অদ্ভুত ছিল মেয়েটা, নামও বলেছিল। কী নাম জিনের শুনি? এলিজা। রায়হান তখন বলল, জঙ্গলটা সুবিধার নয়, চল এখান থেকে। সাদিক তৎক্ষণাৎ কিছু ভেবে বলল, মেয়েটার বয়স কেমন হবে? অপূর্ব আন্দাজ করে বলল, আনুমানিক 23-24। মেয়েটির বহনভঙ্গিতে এটাই বুঝলাম। সাদিক কিছু বলল না। বেশ কিছুক্ষণ সকলে নীরব রইল। অপূর্ব আগ্রহ নিয়ে চারপাশটায় চোখ বুলিয়ে নিল। ভালো করে পরখ করল, কেউ নেই। তবে সত্যিই কি মনের ভুল? এসব অপূর্ব ভাবতে ভাবতেই সামনে যেতেই চোখ পড়ল মাটিতে। কিছু একটা চিকচিক করছে। চাঁদের আলোয় ভালোভাবে দেখা না গেলেও বোঝা যাচ্ছে কিছু একটা পড়ে আছে। অপূর্ব মাটি থেকে চিকচিক করা জিনিসটা তুলে দেখলো একটা নূপুর। হাতে উঠিয়ে নিয়ে মনে মনে ভাবতে লাগলো, এটা কোনো জিন নয়, বাস্তবিক একটা মেয়ে ছিল। আর ওই মেয়েটারই নূপুরটি। কিন্তু কে? এই জঙ্গলেই বা কী করছিল? পরের দিন সকালবেলা সবাই খাবার খেয়ে বসে বসে যে যার মতো গল্প করছে।
এতদিন কি কি শিখলো এসব নিয়ে বিভিন্ন কথায় সবাই মশগুল। অপূর্ব একপাশে বসে নূপুরটি দেখছে আর ভাবছে, যদি কোনো মেয়ে লোক নাই হবে তবে নূপুরটি এখানে কিভাবে আসলো, আর যদি কোনো মেয়ে হয় তবে এলিজাকে, আর এই জঙ্গলেই বা কী করছিল, উদ্দেশ্য কী ছিল। হঠাৎ ডিসি সাহেব রুমে প্রবেশ করলো। সবাই তাকে দেখে সম্মানের সাথে দাঁড়িয়ে যায়। ডিসি সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আমাদের ট্যুরের 15 দিন। হয়তো সবার মনে একটাই প্রশ্ন, এমন একটা জায়গায় কেন নিয়ে এসেছি। গতকাল জিজ্ঞেস করলেও উত্তর দিতে পারেনি। সবার ধারণা আজ থেকে প্রায় 400-500 বছর আগে এখানে রাজারা বসবাস করত। তাদেরই রাজ্য ছিল, কিন্তু তাদেরকেও অমানবিকভাবে মেরে ফেলেছিল। তারপর থেকে এই রুশ রাজ্যে কেউ থাকে না, তবে এখানে সবাই ঘুরতে আসে। তোমাদের এখানে ট্যুর শুধু এই জন্যই যাতে কখনো অপারেশনের জন্য এই জায়গাটা দরকার হলে কারো মনে কোনো বিভ্রান্তি না থাকে। আমরা শীঘ্রই চলে যাব। ডিসি সাহেব রুম থেকে চলে যাবে ঠিক তখনই থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরে বলল, সবাই তো খবর পেয়েছে অনেক দিন থেকে 27 বছরের ছেলেরা কিডন্যাপ হচ্ছে। তারপর তাদেরকেও নৃশংসভাবে মেরে লাশগুলো এখানে ওখানে ফেলে যাচ্ছে। সব থেকে কৌতূহলী বিষয় হলো, এই পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে তাদের কারোর শরীরে হাড় নেই। অপূর্ব বলল, স্যার এটা নিশ্চয়ই কোনো মারাত্মক সাইকো কিলার, সাধারণ কেউ নয়। রাইহান বলল, আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব এই কিলারকে ধরার জন্য। ডিসি সাহেব বললেন, ভেরি গুড। আমরা আগামীকাল এখান থেকে চলে যাব, সবার মনে থাকে যেন, বি সেফ অলওয়েজ। বলেই চলে যান তিনি। সবাই সাইকো কিলারকে নিয়ে কথা বলছে। অপূর্ব নূপুরটি নিয়ে মনস্থির করেছে, আজকে এখান থেকে দূরে যে গ্রামগুলো আছে সেখানে যাবে এবং এলিজাকে খুঁজবে। কে এই নারী? জঙ্গলেই বা এত রাতে কি করছিল? এই মেয়েকে খুঁজতে হবে। সাদিক পাশ থেকে আতঙ্কের কণ্ঠে বলল, ভাই আমার তো ভীষণ ভয় করছে। 27 বছরের ছেলেদের অপহরণ করে ওদের খুন করছে, তারপর শরীর থেকে হাড় বের করে নেওয়া হয়। কি সাংঘাতিক বল। অপূর্ব বেশ হতাশায় নিমজ্জিত হয়ে বলল, ঠিক বলেছিস, বিষয়টা খুব অদ্ভুত।